বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি অনলাইন আলোচনা আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন তিনি বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের। তিনি আজকে আমাদের সাথে যে বিষয়টি নিয়ে যুক্ত হয়েছেন বিষয়টি হচ্ছে আইন পেশার অতীত, বর্তমান ও প্রাসঙ্গিক ভাবনা। আপনারা অনেকেই জানেন যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সংসদ সদস্য দায়িত্ব পালন করেন এবং বিশেষ করে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে গণমাধ্যমগুলোতে তিনি অনেক আলোচনায় অংশগ্রহণ করেন। আইনজীবী হিসেবে তিনি সুপ্রিম কোর্টে অনেকদিন প্র্যাকটিস করছিলেন এবং তিনি এখনো অদ্যাবধি তার লেখালেখি বিভিন্ন বিষয়ে তার আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের প্রত্যেকটি জায়গায় এবং তার যে সংসদীয় এলাকা সেখানেও তার পদচারণা রয়েছে, তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। এবং আজকে আমরা তাকে সংযুক্ত করেছি এই জন্য, তিনি বয়সে দিক থেকে অনেকটা নবীন, বলা যায় নবীন সংসদ সদস্য। এবং যদি এই জিনিসটা যদি দেখি যে সংসদ সদস্য হিসাবে, একজন আইন প্রণেতা হিসেবে এবং একজন তিনি আইনজীবী হিসেবে প্রত্যেকটি বিষয় যদি আমরা আলোকপাত করি, তাহলে একজন শামীম হায়দার চৌধুরীর চিত্রটা কিন্তু ব্যতিক্রম ভাবে ফুটে ওঠে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি লয়ার্স টিভির আজকের আলোচনায়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন না? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে আমাদের লয়ার্স টিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন লয়ার্স টিভি আজকের এই অনুষ্ঠানগুলো আমরা অনলাইন আলোচনাগুলো চালিয়ে যাই, আইনজীবীদের কথা বলি, আইনজীবীদের সাথে যাদের যাদের যোগসূত্র রয়েছে তাদের কথা আলোচনা করি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার পরিবারের, বিশেষ করে আপনার বাবাও এই পেশার সাথে সংযুক্ত বিষয় নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন এবং আইনের ছাত্রদেরকে তিনি অনেকদিন পড়িয়েছেন। এবং এই পেশা আসার আপনার আগ্রহটা কিভাবে হলো এবং আসলে এই পেশা আসার আগ্রহ যখন ছিল তখন আসলে পরিস্থিতিটা কেমন দেখেছেন? আপনার আসার সময়কার দিকটা আমরা জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে আমার বাবার উৎসাহেই আমার আইন পেশায় আসা। অবশ্যই আমার বাবা নিজেও ব্যারিস্টার হতে চেয়েছিলেন, আইনজীবী হতে চেয়েছিলেন, কিন্তু উনি প্র্যাকটিশনার লয়ার না হয়ে উনি একাডেমিশিয়ান হন। পরবর্তীতে ডেফিনেটলি আমার আব্বা সবসময় আমাকে বলতেন যে তুমি ল পড়বে এবং ব্যারিস্টার হবা। তো আমিও তখন হলাম এবং তখন আমার একটা বিশাল স্বপ্ন ছিল অবশ্যই আইন পড়ার সময়। আমি প্রথমে বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ল ডিগ্রি করি, ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপরে ইউনিভার্সিটি অফ লন্ডন, দুটো আমার এলএলবি করা, দেন বারেট ল, দেন একটা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট। এর ফলে আমার একটা স্বপ্নময় একটা আইনের জগৎ আমি কল্পনা করেছিলাম এবং আমি খুব প্র্যাকটিসিং লয়ার হওয়ার সম্পূর্ণ একটা আকাঙ্ক্ষা সবসময় আমার আছে, ছিল, থাকবে। কিন্তু এখানে আসার পরে অবশ্যই আমরা দেখি যে বাস্তবতা আর ইউনিভার্সিটি লাইফটা অনেক ডিফারেন্ট। আমরা যা শিখে আসছি তার খুব সামান্যই কাজে লাগছে। এখনো আমরা প্রিমিটিভ, এখনো আমরা অনেক 100 বছর আগের সিস্টেম নিয়ে চলছি। নতুন কিছু করার সুযোগ এখানে নাই, নতুন কিছু করার ইচ্ছাও কারো নাই। তো সব মিলিয়ে আমরা একটা হতাশ ছিলাম, বাট আমরা মনে করেছি যে তারপরেও আমি এগিয়ে চলেছি, কখনো পিছিয়ে ছিলাম না। এবং অবশ্যই আমি মনে করি ব্যারিস্টার আমির হোসেন স্যারের চেম্বারেও ছিলাম আমি প্রায় 6 বছর। সেখানে আমি অনেক নিবিড়ভাবে কাজ করতাম স্যারের সাথে এবং স্যারের কাছে অনেক কিছু শিখেছি এবং প্র্যাকটিসের হাতে খড়ি তার হাতেই। এবং সেখান থেকেই ড্রাফটিং, কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স, বাংলাদেশের লয়ের লিডিং কেস লগুলো নাড়াচাড়া, লিডিং মামলাগুলায় জুনিয়র লয়ার হিসেবে থাকা, এই সব কিছু। এবং একটা স্বপ্নময় জগৎ ছিল। এখন স্বপ্ন এবং বাস্তবতা সবসময় এক হয় না। তবে আমি আমার ব্যক্তিগত জীবনে আইনজীবী হিসেবে অত্যন্ত হ্যাপি। আমি মনে করি এই পেশা আমাকে অনেক কিছু দিয়েছে। এই সুপ্রিম কোর্ট বার আমাকে অনেক কিছু দিয়েছে, বার কাউন্সিল আমাকে অনেক কিছু দিয়েছে। আমি মারা গেলে এখানে জানাজা হবে। সো আমি অন্তত হ্যাপি, বাট আমি জানি যে সবার জন্য অভিজ্ঞতাটা সমান হয় না। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি আপনার সুখ স্মৃতির কথা বলেছেন, আপনার সুদৃঢ় একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে। আপনার জায়গা থেকে যদি একটা প্রশ্ন আপনাকে করি, যে প্রথম দিকে যখন আপনি এসেছিলেন তখনকার পরিস্থিতিটা, আপনি বলেছেন যে তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতিটা তুলনামূলক চিত্রটি আপনি করেছেন। আমাদের বিষয়টি হচ্ছে যে অতীত বর্তমান। আসলে তখনকার সময়ের পরিস্থিতিটা যদি আপনি চিন্তা করেন, এখনকার সময় আপনি কিন্তু একজন সংসদ সদস্য এবং আপনার জায়গা থেকে আপনি তো সংসদ সদস্য হিসেবে এই বিষয়গুলো সংসদে তুলে ধরার সুযোগ আছে। আপনি কি কখনো তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে আমাদের সামগ্রিকভাবে আমাদের প্রেক্ষাপটের বিষয়গুলো আপনি তুলে ধরতে পারতেন? কি মনে করেন বিষয়গুলো? আইন আইন ব্যাপারটা, জাস্টিস ডেলিভারি সিস্টেম একটা কম্পোজিট ব্যাপার। আইনজীবী এটার একটা গুরুত্বপূর্ণ অংশ, বিচার বিভাগ এর একটা গুরুত্বপূর্ণ অংশ, আইনসভাও এটাতে ওভারল্যাপিং একটা আছে, এক্সিকিউটিভ কিছু অংশ আছে। বিচ্ছিন্নভাবে আইন পেশাকে আলাদা করে দেখার কোনো উপায় নেই আমাদের দেশে এখন এই মুহূর্তে। এবং 5,000 জাজের সংকট,
এবং 2014 সালে ল কমিশন বলেছিল 3000 জাজ দিতে, মাত্র 130 বা 40 জন বিচারক নিয়োগ হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টেও বিচারক সংকট, এজলাস সংকট, তো এগুলো তো আইন পেশাকে পুরোপুরি এফেক্ট করে। তো 2006 সালে আমি যখন শুরু করেছিলাম তখনও কোর্ট পাড়াটা খুব ফাঁকা ফাঁকা ছিল এমনটা না, তবে এখন যে পরিমাণ ভিড়, যে পরিমাণ চাপাচাপি, গাদাগাদি, যে পরিমাণ চিল্লাচিল্লি, এইটা ওই সময় ছিল না। এখন যখনই আপনি একটা কোর্টের পরিবেশটা অনেক বেশি অ্যাবনর্মাল হবে, অনেক লয়ার, অনেক ক্লায়েন্ট, অনেক হইচই, আপনি সেখানে আপনার রিয়েল প্র্যাকটিসটা করতে পারবেন না। জজ সাহেবেরও সেখানে একটা কুইক ন্যায় বিচার করা, কোনোভাবে একটা রায় দেয়া, কোনোভাবে একটু অ্যাভয়েড করা, কোনোভাবে তাড়াতাড়ি অর্ডারটা পাস করা একটা টেন্ডেন্সি দেখা যাবে। এগুলো সবকিছু ইন্টার কানেক্টেড। তো জাস্টিস ডেলিভারি সিস্টেমের যে প্রধান অনুষঙ্গ আমি মনে করি প্রচুর লয়ার, প্রচুর জাজ, এই দুটোতেই আমাদের ঘাটতি আছে। লয়ার অনেকে বলছেন বেশি হচ্ছে, আমি মনে করি বেশি হচ্ছে না। আমাদের আরো অন্তত 1 লক্ষ লয়ারের অ্যাকোমোডেশন করার মতো এখানেই ইন্টারনাল ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা ওই ক্যাপাসিটিগুলো নক করছি না, তৈরি করছি না। বিচারক আপনাকে বললাম, অন্তত এই মুহূর্তে 5000 বিচারক নিয়োগ না দিলে আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। শুধুমাত্র বিদ্যমান যে মামলাগুলো আছে, যদি আজ থেকে বাংলাদেশে কোনো কোর্টে কোনো মামলা ফাইলিং না হয় ফ্রম নাও অনওয়ার্ডস, বিদ্যমান মামলাগুলো শেষ করতে 30 বছর লাগবে এই স্টেটে, 30 বছর। এখন ইন্ডিয়ার একজন ভদ্রলোক একটা চমৎকার আর্টিকেল লিখেছে এবং সেখানে তিনি বলেছে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে জাস্টিসটা অথবা জাস্টিস ভ্যালুসটা সাকুমেন রোড, মানে আমরা এই জাস্টিস পেতে পেতে এই ন্যায় বিচারটা মধ্যপন্থায় হারিয়ে যাচ্ছে। কারণ 30 বছরে একটা লোককে অন্তত 500 বার কোর্টে যেতে হচ্ছে, তার 500 দিনের ইনকাম নষ্ট হচ্ছে, তার 500 দিনের হেলথ হ্যাজার্ড হচ্ছে, তার 500 দিন খাওয়া দাওয়া করতে হচ্ছে বাইরে, সে 500 দিন মেন্টাল ট্রমা হচ্ছে, এবং এরপরে সে যদি ন্যায় বিচার পেয়েও থাকে তার এর থেকে কস্ট ইফেক্টিভ অলরেডি এটা ওভারকাম করে ফেলেছে, এর থেকে অনেক বেশি খরচ, অনেক বেশি অন্যায় তার উপর দিয়ে ইতিমধ্যে হয়ে গেল, বিকজ রাষ্ট্র যথোপযুক্ত বিচারক নিয়োগ করতে পারছে না। তো সেটা আমাকে ব্যথিত করেছে। আমরা 2006 সালে যখন শুরু করেছিলাম তখনও এটা ছিল, যত দিন যাচ্ছে এটা প্রকট হচ্ছে, এবং দুঃখজনক হচ্ছে সরকার বা রাষ্ট্রের এর প্রতি রেসপন্সটা খুব স্লো, এবং রেসপন্স নাই বললেই চলে। যেটি করা প্রয়োজন সেটি করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? রাষ্ট্রের অর্থের কোনো সমস্যা নাই, রাষ্ট্রের অন্যান্য সেক্টরে বাজেটের কোনো সমস্যা নাই। এবছরও 37,000 কোটি টাকা পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে। জাজ কি বাড়ানো হবে? আই ডোন্ট নো। অসংখ্য ট্রাইব্যুনাল করা হচ্ছে, একই বিচারক 18-19টা কোর্ট মেনটেন করছেন, একই বিচারক 1 ঘন্টা এক কোর্টে বসছেন, আরেক ঘন্টা আরেক কোর্টে বসছেন। আমাদের হাইকোর্টেও আমরা দেখছি যে একজন বিচারক অনেক বেশি কাজ তাকে করতে হচ্ছে, রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত রায় লিখতে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে তখনকার থেকে এখন অবস্থা অবশ্যই খারাপ। তবে আমি একটা জিনিস বলবো, 2006 আমরা যখন প্র্যাকটিস করতাম তখন বেশিরভাগ বিচারক বিচারপতি জুনিয়র লয়ারদের খুব একটা এনকারেজ করতো না। তবে এখন কিন্তু আইন বিচারকরা, বিচারপতিরা আমি মনে করি জুনিয়র লয়ারদের যথেষ্ট এনকারেজ করে, রিলিফ দিচ্ছে, গল্প করছে, উৎসাহ দিচ্ছে। এটা একটা অবশ্যই বিশাল মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে। এবং পাশাপাশি আমাদের দেশে বিদেশে অনেক মেধাবী ছেলে ল পড়ছে তুলনামূলকভাবে। সো মেধার বিকাশটা বর্তমানে আরো বেশি হয়েছে, এবং ইন্টারনেটের যুগে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে মিলেনিয়াস গ্রুপরা লয়ার হচ্ছে যারা টেকনো ফ্রেন্ডলি। এই টেকনোলজি অ্যান্ড ইউথ অ্যান্ড লয়ারিং স্কিল, এই তিনটা মিলিয়ে একটা অসাধারণ জাস্টিস সিস্টেম, অসাধারণ লয়ার্স কমিউনিটি হওয়ার সম্ভাবনা আমাদের আছে, কিন্তু আমরা এখনো পারছি না। কেন পারছি না সেটা একটা অনেক বড় ডিবেট। তো সেই জায়গা থেকে আমি মনে করি 2006 থেকে অবশ্যই এখন ওভারঅল সিচুয়েশন ইজ ব্যাড। হোল জুডিশিয়ারি, lawyers community requires a disruptive intervention, requires a new model, a new practice model, a new professional model, a new code of conduct, a new model of bar council, a new model of Supreme Court bar, new model of district bar। এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। সেই প্রয়োজনটা আমাদের নেতৃবৃন্দকে খুব দ্রুত করা প্রয়োজন, আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে এখানে মিসম্যাচ হতে পারে এক পর্যায়ে গিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি কথা, আপনি যেহেতু সংসদ সদস্য, আমরা আসলে সংসদ সদস্য পেয়ে আমরা অনেক বিষয়, আপনি জানেন যে এক সময় আমাদের সংসদে, প্রথম সংসদ, দ্বিতীয় সংসদে অনেক সংসদ সদস্য আইনজীবী ছিলেন, কিন্তু এখন দিন দিন আইনজীবীদের সংসদ সদস্য হওয়ার পরিমাণ কমে যাচ্ছে। এই বিষয়গুলো একজন আইনজীবী হিসাবে আপনার কি কি আসলে পীড়া দেয়? আসলে এটার আসলে মানে
এই জায়গাটা কেন সৃষ্টি হলো? বিশেষ আসলে আমরা এই প্রশ্নটা লোভ একদম সামলাতে জি পারিনি, তাই ধন্যবাদ। আপনাকে এই প্রশ্ন করা। আপনার জি, দৃষ্টিকোণ থেকে এটা যদি আপনি বলেন। বঙ্গবন্ধু আইনজীবীদের এমপি হওয়াটা খুব পছন্দ করতেন, এবং অনেক আইনজীবীকে উনি রাজনীতিতে যখন আসতো উনি খুব উৎসাহ দিতেন, ইনক্লুডিং ডক্টর কামাল হোসেন। সোহরাওয়ার্দী সাহেব যখন 54 ইলেকশন করলেন, তখন তার সামনে অসংখ্য নমিনেশন পেপার যখন আসলো, উনি বেছে বেছে লয়ারদের গুলোকে আলাদা করতেন, যে সংসদে এদেরকে দরকার, আইন নিয়ে কথা বলতে হবে, আইন বানাতে হবে। সেদিক থেকে আমাদের ওই অসাধারণ একটা কালচার নষ্ট হয়ে গেছে। তবে 2008 সালে কিন্তু প্রায় 39 থেকে 49 জন আইনজীবী সংসদে ছিলেন, তবে সবাই প্র্যাকটিসিং না। এবার ক্যাবিনেটে কিন্তু অনেক আমাদের সিনিয়র লয়াররা প্রায় 4-5 জন এবার ক্যাবিনেটে মন্ত্রী আছেন, পূর্ণাঙ্গ মন্ত্রী। আইনজীবীদের ইনক্লুশন হচ্ছে। সমস্যাটা ওই জায়গায় না, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আর্টিকেল 70, সমস্যা হচ্ছে ল মেকিং প্রসেস। আপনি সুপ্রিম কোর্টে 299 জন আইনজীবী দিলেও ল মেকিং এ এখন আর সংসদ সদস্যরা আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না, দুটো কারণে। এক, লেজিসলেশনটা ব্যুরোক্রেটিক ওয়েতে আসছে এবং সংসদে পাশ করে দেওয়া হচ্ছে, এবং আর্টিকেল 70 এবং পার্টি স্ট্রাকচার থাকার কারণে যখন কোনো আইন ক্যাবিনেটে পাশ হয়ে যায়, হাউ হার্শ দ্য ল মে বি, হাউ অ্যাবনর্মাল দ্য ল মে বি, হাউ আনরিজনেবল দ্য ল মে বি, হাউ আনপপুলার দ্য ল মে বি, আপনি সরকারি দলের একজন এমপি হলে সংসদে আর্টিকেল 70-র কারণে সেটার বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, এটা একদম কনস্টিটিউশনালি আপনি বাধ্য। কিন্তু আপনি চাইলে মন্তব্য করতে পারেন, আপনি চাইলে এটা সমালোচনা করতে পারেন, কারণ সংসদে ক্যাবিনেট মেম্বাররা ছাড়া বাকি সবাই কিন্তু বেসরকারি সদস্য। কিন্তু পার্টি স্ট্রাকচারের কারণে ক্যাবিনেট পাস হওয়ার পরে সরকারি দলের একজন সদস্যরও আমি দেখিনি কোনো খারাপ আইন নিয়ে বা কোনো ডিসপপুলার আইন নিয়ে, আনপপুলার ল নিয়ে একটা অক্ষরও তারা বলতে পারেন না, বলতে পারার কোনো সুযোগই নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হচ্ছে বাস্তবতা। আইনজীবীদের সংখ্যা কমে যাচ্ছে, এর কারণ হচ্ছে রাজনীতিটা অনেক বেশি দ্বন্দ্বময় হয়ে গিয়েছিল 2001 থেকে 2008 পর্যন্ত। সেই দ্বন্দ্বে যারা দ্বন্দ্ব করতে পারত, আন্দোলন করতে পেরেছে, লাঠিচার্জ করতে পেরেছে, লাঠি খেতে পেরেছে, মার দিতে পেরেছে, মার খেতে পেরেছে, তাদের রাজনীতিতে গুরুত্বটা বেড়ে গেছে। জ্ঞান চর্চার যে পেশাগুলো, ইঞ্জিনিয়ার, লয়ার, ডক্টরস, এদের রাজনৈতিক গুরুত্ব কমে গেছে। ফলে সংসদ দুর্বল হয়ে গেছে, আইন দুর্বল হয়ে গেছে। আপনি দেখবেন লাস্ট 15 বছর যে আইনগুলো পাশ করা হয়েছে সেগুলোর মান, আর এর আগের 15 বছর যে আইনগুলো করা হয়েছে সেগুলোর মান, তার আগে যে আইনগুলো করা হয়েছে, এই 45 বছরে আপনি 15 বছর করে সেগমেন্ট করে আইনগুলো দেখবেন। আমি একজন সংসদ সদস্য বলতে পারি, পুয়ারেস্ট অফ দ্য পুয়ারেস্ট ল পাস হচ্ছে বর্তমান সময়ে। ড্রাফটিং এ, ফিলোসফিতে, প্রত্যেকটা আইনের পিছনে একটা ফিলোসফি থাকা উচিত। আমরা অনেক আইন দেখি কোনো ফিলোসফি নাই, এবং ড্রাফটিং এ বাংলা ভাষার প্রয়োগে একটু খুব একটা ভালো বাংলা প্রয়োগ করা হয় না। এবং আমি মনে করি, আমি সাসপেক্ট করছি যে ল মিনিস্ট্রির যে ড্রাফটিং উইং আছে তাদেরও প্রপার হেল্পটা এখানে নেওয়া হয় না। তারা যদি প্রপার ইনপুট দিতে পারে তাহলেও আইনগুলো এর থেকে ভালো আসতে পারে। আমি একজন বেসরকারি বিরোধী দলের সদস্য হিসাবে প্রায় প্রতিটি আইনেই জনমত জরিপের জন্য ফেরত পাঠানোর নোটিশ দেই, প্রতিটি আইনেই আমি সংশোধনী দেই। কিছু সংশোধনী গ্রহণ হয়, বেশিরভাগই হয় না, এটা একটা ফর্মালিটিসের মতো হয়ে গেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী থাকলে উনি ভালো সংশোধনী দেখলে উনি সাথে সাথে গ্রহণ করার নির্দেশ দেন, এবং বেশ কিছু গ্রহণ হয়, যেটা আমাদেরকে উৎসাহিত করে। আইন ক্যানট বি এ ব্যুরোক্রেটিক লেজিসলেশন। আইন পার্লামেন্টে হবে, ডিসকাশন হবে, পার্লামেন্টে এমপিদের ডিসকাশনের মাধ্যমে জনমতটা জরিপ হবে, জনমতটা রিফ্লেক্ট হবে, এবং সেজন্যই সবচেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যেটা আইন তৈরি, এটা শুধুমাত্র লেজিসলেটরকেই দেওয়া হয়েছে, এবং বাজেট শুধুমাত্র লেজিসলেটরকেই দেওয়া হয়েছে, যাতে ইলেক্টেড প্রতিনিধিরা এইটা ডিসকাশনের মাধ্যমে করতে পারে। আইন এবং বাজেটে যদি ডিসকাশন না হয় তাহলে ডেফিনেটলি সেটা প্রপার রিফ্লেক্টিভ আইন হয় না, এবং সেটাই আমাদের দেশে হয়ে আসছে। অবশ্যই বিজ্ঞ আইনজীবী যত বাড়বে সংসদ তত বেশি আইনের ইনপুটটা পাবে। এটা আমি মনে করি অলিখিত একটা কোটা থাকা উচিত, যে সংসদে 4-5 জন ডাক্তার থাকবে, সংসদে 2-3 জন ইঞ্জিনিয়ার থাকবেন, 2-4 জন আমলা থাকবেন, 2-4 জন সেনা সদস্য থাকবেন, এবং 30-40 জন প্রকৃত আইনজীবী থাকবেন। এটার আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে মহিলা এমপি হিসাবে যে 50 জনকে নেওয়া হচ্ছে, সেখানে এটা রিফ্লেক্ট করা যেতে পারে। তবে সেখানেও দক্ষ আইনজীবীর থেকে দলীয় আনুগত্য, দলীয় পারফরমেন্স, এটাকেই গুরুত্ব দেওয়া হয়। আরেকটা সমাধান হতে পারে
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষটি সরাসরি ভোটে হবে এবং উচ্চকক্ষটি সরাসরি ভোটে হবে না, সেখানে পেশাভিত্তিক এবং সিলেকশন হবে। সেখানে আইনজীবীদের জন্য একটা বিগ চাং থাকা যেতে পারে উচ্চ কক্ষে। আরেকটা প্রবলেম হচ্ছে আইনজীবীরা তো আইন পেশায় ব্যস্ত, তাদের পক্ষে কনস্টিটিউয়েন্সি বেসড রাজনীতি করা অনেক কঠিন। আমি যখন কনস্টিটিউয়েন্সি বেসড রাজনীতি শুরু করেছি 2010 সাল থেকে, আমাকে কিন্তু আইন পেশায় অনেক কোয়ালিটি স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক টাকা পয়সা ইনকাম স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক ক্লায়েন্ট স্যাক্রিফাইস করতে হয়েছে, পার্সোনাল চেম্বারের অনেক গ্রোথ স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা বেশিরভাগ আইনজীবীর পক্ষে সম্ভব না, যে কারণে সংসদে আইনজীবীদের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু এইখানে যেটা আমি বললাম, একটা অলিখিত কোটা আসা উচিত, এটা আসলে সংসদ আরো ভালো হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমরা আপনার উত্তরটি বুঝতে পেরেছি। আপনি যে বিষয়গুলিতে কথা বলেছেন সেই বিষয়গুলোর সম্বন্ধে যারা জড়িত তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন। আমরা জানি আমাদের অনেক সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি যতটুকু জানি। সেই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী, আইনের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ভালো করছেন এবং অনেক ছাত্রছাত্রীরা বার কাউন্সিলে পরীক্ষা অপেক্ষমান, এবং আপনার সাথে অনেকের সাথে কথা বলার সুযোগ হয়। আসলে বার কাউন্সিলের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো আসলে একটা পরীক্ষা নির্ধারণ হয়েছে। এই বিষয়গুলোকে আপনাকে একজন সংসদ সদস্য, একজন সাধারণ নাগরিক হিসেবে বা তাদের ভাই হিসেবে বা তাদের কাছের মানুষ হিসেবে আপনাকে কিভাবে, কতটা ক্লিয়ার, বা আসলে বিষয়গুলো কি আমাদের জন্য যথোপযুক্ত কিনা? আপনি একটু প্রশ্নটা কি আবার করবেন? আমি একটু ইন্টারনেটে ডিস্টার্ব ছিল, সরি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, এখানকার অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন আদালতে রয়েছে, উচ্চ আদালত, নিম্ন আদালতে রয়েছেন। তার পাশাপাশি অনেকে পরীক্ষার জন্য অপেক্ষমান, অনেকের সাথে আপনার কথা বলার সুযোগ হয়। তাদের যে যে জটিলতা বা তাদের যে অচল আয়তন ছিল অনেকদিন, বা যদিও এখন পরীক্ষার জন্য ডেট নির্ধারণ হয়েছে, একটা পরিস্থিতি রয়েছে, আসলে এই বিষয়গুলোকে, যেহেতু আপনার সাথে অনেকের কথা, এই বিষয়গুলোকে আপনি আসলে কি দৃষ্টিকোণ থেকে দেখেন? আসলে এই জিনিসগুলোকে আমাদেরকে আসলে কতটা ক্রিয়া দেয় আপনার জায়গা থেকে, যদি আপনি বলেন? না, আমার জায়গা কারণ সব জায়গা থেকেই এটা পীড়াদায়ক। এখন বার কাউন্সিল 4 বছরে একটা ছেলের পরীক্ষা নিতে পারে না। এর মধ্যে 6 মাস থেকে 7 মাস বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় রিট করেছিল, আমরাও করেছিলাম। ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে সুপ্রিম কোর্ট থেকে ফাইন করা হয়, আমরা সেই ফাইনটা দিয়ে দিই, যে কারণে পরীক্ষাটা পরে এমসিকিউ হয়। এই রিটের কারণে 6-7 মাস দেরি হয়েছিল। এর বাইরে 3.5 বছর পরীক্ষা নেওয়ার এক্সক্লুসিভ দায় সম্পূর্ণরূপে বার কাউন্সিলের। এখন এই জন্য অনেক ছেলেপেলে আন্দোলন করছিল যে এতদিন যেহেতু আমাদের পরীক্ষা নিতে পারা হলো না, আমাদেরকে লিখিত পরীক্ষা এক্সাম করে সরাসরি ভাইভাতে নেওয়া হোক। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের দাবিটা 100% যৌক্তিক, কিন্তু এটা একটা পলিসির বিষয়, লয়েরও বিষয় না। এখানে বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ল মিনিস্ট্রি এবং বার কাউন্সিল, চিফ জাস্টিস, এনাদের একটা সমন্বয় উদ্যোগ এখানে থাকা উচিত ছিল, যে এই 14,000 ছেলে যারা ল ডিগ্রি পাশ করেছে, যারা ইতিমধ্যে এমসিকিউ পাশ করেছে, করোনা পিরিয়ডে আমরা তাদেরকে এক্সাম দিতে পারি কিনা। আমরা যেমন সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা নিচ্ছে, কিন্তু পরীক্ষাটা অবশ্যই একটু রিডিউস ফর্মে হচ্ছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনও বলেছে পরীক্ষাগুলো সফট ফর্মে নিতে হবে। সেক্ষেত্রে বার কাউন্সিল অবশ্যই তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারত। এখন যদি সহানুভূতিশীল না হয়, সেক্ষেত্রে আদৌ আমাদের কিছু করার আছে কিনা, আমরা আদৌ আসলে কি করতে পারি। আমি সংসদে এই বিষয়ে কথা বলেছি স্পষ্ট করে, কমিটিতেও বলেছি, টকশোতেও বলছি, এবং মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। এরপরই পরীক্ষার ডেট হলো। আমার ব্যক্তিগত অভিমত, করোনার এই পরিস্থিতিতে এই ডেটটা দেয়া মোটেই WHO স্ট্যান্ডার্ড এবং হেলথ রাইটের সাথে ভায়োলেটিভ হচ্ছে। এখন পরীক্ষা নিলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে, এর কোনো বিকল্প নেই, কারণ তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ এর উপর নির্ভর। তাদের আর কোনো অপশন নাই, এই জন্য তাদেরকে একটা পরীক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে এই সময়ে। এটা একটা অন্যায়। এই অন্যায়টা আমার মনে হয় এই বিষয়ে বার কাউন্সিল অনেক সদয় হলে ভালো হতো, কারণ বার কাউন্সিল একটা পোস্ট বক্স হবে। আমরা যারা পরে আমাদের এই 14,000 থেকেই কিন্তু আইনজীবী হবে। এই আইনজীবীরা সারা জীবন একটা দুঃখ নিয়ে বড় হবে, যে আমাদের চরম অর্থনৈতিক ক্রাইসিসে, মানসিক ক্রাইসিসে, কোভিড পিরিয়ডে বার কাউন্সিল আমাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করেছে। ভবিষ্যৎ প্রজন্ম তো এরাই, ভবিষ্যৎ আইনজীবী তো এর মধ্যেই আছে, এরাই তো বার কাউন্সিলকে ফি দিবে। বার কাউন্সিল তো ইজ জাস্ট নাথিং বাট এ পোস্ট বক্স, এবং অবশ্যই রেগুলেটরি অথরিটি, যেসব ক্ষেত্রে তাদের অধিকার দেয়া আছে।
সেটা আসলে এখন যারা বার কাউন্সিলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা অনেক মানবিক, তাদের অনেক ঐতিহ্য আছে, অনেক সিনিয়র, অনেক দক্ষ, অনেক ওয়াইজ, তারা এই বিষয়গুলো চিন্তা করতে পারতেন। হয়তোবা তাদের সাথে কোনো কমিউনিকেশন গ্যাপ হয়েছে, হয়তোবা তারাও একটা দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো একটা কম্পালশন আছে, তারাও এই অভিযোগটা হয়তোবা নিতে পারছেন না যে অনেকদিন পরীক্ষা হচ্ছে না, সেজন্য তারা তাড়াতাড়ি পরীক্ষা নিচ্ছেন। এটা বার কাউন্সিলের বিষয়, এখানে আসলে অন্য কারো ইন্টারফারেন্সের খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না। তো আমি তাদের সাথে সমব্যথী। ব্যারিস্টার জি। শামীম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা আসলে বুঝতে পেরেছি, আমরা আপনার সাথে বিষয়গুলোর সাথে আমরা যে বিষয়টি অনুধাবন করেছেন সেই অনুধাবনের জায়গাটি আমরা বুঝতে পেরেছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি, আমরা যতটুকু জানি আপনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব, এবং আপনার রাজনৈতিক অভিজ্ঞতার জায়গাতে আপনাকে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল রয়েছে, আইনজীবীদের রাজনীতিতে অনেকগুলো অংশ রয়েছে, আপনি কি কখনো আইনজীবীদের রাজনীতিতে আসার, ওই ধরনের রাজনীতিতে আসার কোনো আগ্রহ আছে কিনা? কারণ আমাদের যারা সংসদ সদস্য থাকেন বা আইন অঙ্গনের রাজনীতি, তাদের একটা আগ্রহ জায়গা সৃষ্টি হয় যখন তারা জাতীয় রাজনীতি থাকেন, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশের আইন অঙ্গনের রাজনীতিতে আসা তাদের একটা আগ্রহ থাকে। সেই আগ্রহ কি আপনার কি আছে কিনা? না না, আমি এটা একটা খুব বিব্রতকর প্রশ্ন, কারণ আমি কিছুদিন যাবত শিক্ষানবী আইনজীবীদের সাথে মিশছি, কথা বলছি, এরপরে সবাই এটা বলছে। দেখুন, আমি একজন আইনজীবী প্রথম কথা, এবং আমি একজন সংসদ সদস্য বাই ডিফল্ট। আমি পলিটিশিয়ান, আসলে আমি কখনো রাজনীতিবিদ হতে চাইনি, আইনজীবী হতে চেয়েছিলাম। তো আমার এইটুকু জীবনে প্রায় 3-4টা ভোট করা হয়ে গেছে, দুবার সংসদ সদস্য হয়েছি। আমার জীবনে খুব বেশি কিছু আর চাওয়া পাওয়ার নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বার কাউন্সিল যেভাবে চলছে এভাবে চলা উচিত না, এর পরিবর্তন প্রয়োজন। এর পরিবর্তন যারা আমাদের নেতৃত্বে আছেন তাদের দ্বারাই সম্ভব। তাদের কাছে অ্যাডভোকেসি করতে হবে, তাদের কাছে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এখানে একটা জেনারেশন গ্যাপ আছে, হিউজ একটা বয়সের গ্যাপ আছে। যারা আধুনিক চিন্তা, নতুন চেতনার যারা আইনজীবী, যারা নতুন শিখে আসছে, ল শিখে আসছে, তাদের সাথে এই পুরনোদের একটা গ্যাপ হবেই, জেনারেশন গ্যাপ বলেন আর যেটাই বলেন। তো সেখানে অবশ্যই আমি মনে করি যারা আমাদের নেতৃত্বে আছেন তাদের পরিবর্তন হতে হবে। দ্বিতীয় যেটা, আমি যে প্ল্যাটফর্মে আছি, জাতীয় পার্টির প্ল্যাটফর্মে, এখান থেকে আইনজীবীর রাজনীতিটা অনেক জটিল, কঠিন। এরশাদ স্যারের পিরিয়ডে আইনজীবীরা সরাসরি এরশাদ স্যারের বিরোধিতা করেছিলেন কয়েকটা বিষয় নিয়ে। তার মধ্যে একটা ছিল উনি সুপ্রিম কোর্টকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছিলেন, 8টি জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। আজকে কিন্তু অন্তত 90% আইনজীবী আমি কথা বলে বুঝেছি তারা স্বীকার করছেন দ্যাট ওয়াজ এ গ্রেটেস্ট মুভ, গ্রেটেস্ট রিফর্ম, একটা চমৎকার রিফর্ম ছিল। উপজেলা কোর্ট করেছিলেন, সমস্ত উপজেলা কোর্টকে আবার জেলায় এনে বসানো হয়েছে, কিন্তু জাজ দেওয়া হয়নি। তো তার রিফর্মগুলো যে জুডিশিয়ারির জন্য পক্ষে ছিল, এটা আইনজীবীরা স্বীকার করছেন, কিন্তু তারা একজন জাতীয় পার্টির এমপিকে আদৌ ভোট দেবেন কিনা এটা খুব ডাউটফুল। আর সেকেন্ড হচ্ছে, আমার অলরেডি আইনজীবী হিসাবে একটা দায়িত্ব আছে, সংসদ সদস্য হিসেবে বিশাল দায়িত্ব আছে, 8 লক্ষ সংসদীয় লোকের আসনের দায়িত্ব আছে, সে এলাকার ডেভেলপমেন্ট, সে এলাকার ল অ্যান্ড অর্ডার, সে এলাকার আমার পার্টির স্ট্রাকচার ঠিক রাখা। এর বাইরে অতিরিক্ত কোনো দায়িত্ব নিতে আমি মোটেও আগ্রহী না। তবে আমি আমার কথা দিয়ে, সংসদে কথা বলে এবং বিভিন্নভাবে বার কাউন্সিলকে সহযোগিতা করতে, আমাদের আইনজীবী ভাইদের সহযোগিতা করতে সবসময় আমি মোর দ্যান উইলিং অ্যান্ড মোর দ্যান হ্যাপি থাকবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা আপনার একটা জায়গায়, আমরা, আপনি 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আমরা বিশেষ করে বিভিন্ন মাধ্যমগুলোতে যখন জানি যে একজন আইনজীবী হিসাবে বিশেষ করে তৃণমূল রাজনীতি করা, জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি আপনি বলেন। তৃণমূলের রাজনীতি করেছেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একজন আইনজীবী হিসাবে এই চ্যালেঞ্জ, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আইনজীবীদের জন্য রাজনীতিতে একটা জটিল সমীকরণ রয়েছে, তৃণমূল রাজনীতি করতে গিয়ে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি আসলে দেখেন? এটা আসলে রাজনৈতিক প্রশ্ন না, জি। কিন্তু একজন আইনজীবী হিসাবে এই চ্যালেঞ্জ গুলোকে আপনাকে
আমাদের যারা দর্শক রয়েছেন, আপনাকে যারা পছন্দ করেন, তারা কিন্তু জানতে চায় আসলে হ্যাঁ, আইনজীবীদের জন্য চ্যালেঞ্জের জায়গাগুলো কিভাবে দেখেন আপনি? জি, খুব ভালো আপনার বলেছেন কথা আপনি। এটা চমৎকার। জি, জি, চমৎকার একটা টপিকস নিয়ে আসছেন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, হ্যাঁ, আইনজীবীদের অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটোই আছে। চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে 5 দিন কোর্টে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনার অত্যন্ত কষ্টার্জিত টাকাটা দিয়ে সপ্তাহে 2 দিন অথবা মাসে 2বার এলাকায় গিয়ে জনসংযোগ করতে হবে, এবং সেখানে আপনার কষ্টার্জিত অর্থ খরচ হবে। এবং আহ, এর ফলে প্রথমেই যেটা হবে, স্থানীয় জনগণ আপনাকে ভাববে আপনি শুধুমাত্র এমপি হওয়ার লোভে আসছেন। আপনার এই এলাকার প্রতি কোনো ভালোবাসা নাই, এলাকার মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই। আপনি এমপি হলেও এলাকায় আসবেন না, কোর্ট কাছারিতে থাকবেন, ঢাকায় থাকবেন। আপনি এমপি নমিনেশন না পেলে আর কোনোদিন এলাকায় আসবেন না। প্রথম হচ্ছে আপনাকে 1 বছর, 2 বছর, 3 বছর যাবে এই আস্থাটা অর্জন করতে, যে আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের পাশে থাকবো, আমি এমপি হলেও থাকবো, এমপি না হলেও থাকবো, আপনি ভোট দিলেও থাকবো, ভোট না দিলেও থাকবো। দ্বিতীয়, এইটা খুব কঠিন কাজ একজন আইনজীবীর পক্ষে, কারণ তার তার নিজের পেশাটাও অত্যন্ত রিগোরাস। তাকে পড়ালেখা করতে হবে, ড্রাফট করতে হবে, হিয়ারিং করতে হবে, ক্লায়েন্টকে হ্যাপি করতে হবে। দ্বিতীয় যে সুযোগটা আপনার আছে, আপনি আপনার এলাকার গরিব লোককে যদি বিনামূল্যে বা কম খরচে মামলা করে দেন, একটি মামলা বা 2টি মামলা আপনাকে একটা গ্রামের জন্য জনপ্রিয় করে দেবে। আপনি একটি জামিন করিয়ে দিবেন, আপনাকে ওই গ্রামের 3-4টা গ্রামের লোক আপনাকে প্রশংসা করবে। হতদরিদ্র মানুষ, ন্যায় বিচার বঞ্চিত মানুষ যখন সামান্য আস্থা আইনজীবী হিসেবে আপনার কাছে পাবে, আপনার অত্যন্ত দ্রুত একটা জনপ্রিয়তা ছড়াবে, একটা আস্থা জড়াবে, একটা কনফিডেন্স আসবে মানুষ আপনার উপরে, যেটা অন্য কোনো পেশার কেউ আপনার এটা করতে পারবে না, যেটা একজন আইনজীবী পারবে। দ্বিতীয় যেটা হচ্ছে, প্রশাসন, পুলিশের সাথে আপনার সমন্বয় ভালো হবে। আপনি আইন পেশার লোক হওয়ার কারণে স্বাভাবিকভাবেই অন্যান্য পলিটিশিয়ানের থেকে তারা আপনাকে একটু বিশেষ সমীহ করবে, একটু বিশেষ চোখে দেখবে। আপনার মন্তব্য, আপনার ফোন কল, আপনার অনুরোধের একটা বিশেষ গুরুত্ব দিবে। এটা এখনো আমাদের সমাজে আছে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের বা আইনজীবীদেরকে সম্মান জানানো এখনো আছে। এটার একটা অ্যাডভান্টেজ আপনি পলিটিক্যালি পাবেন। আমি মনে করি যে অবশ্যই যারা তরুণ আইনজীবী আছেন, রাজনীতি এবং আইন পেশা এটার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, এবং আইন পেশার সাথে রাজনীতির একটা নিবিড় সম্পর্ক আছে। একটা আরেকটাকে সাপোর্ট করে, একটা আরেকটাকে হেল্প করে। আমার আইনজীবী লব্ধ জ্ঞান সংসদে যেমন অনেক কাজে আসছে, আবার সংসদের অভিজ্ঞতা আইন পেশায় অনেক কাজে লাগছে। এই দুটোই কিন্তু আমাকে সাপোর্ট করছে। তো আমি মনে করি জনগণের আস্থা অর্জনটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমি অত্যন্ত ভাগ্যবান। আমি এরশাদ স্যার বেঁচে ছিলেন, উনি মারা গেছেন, উনি আমাকে এত পছন্দ করতেন, উনি আমাকে পুনঃপৌনিক মনোনয়ন দিয়েছিলেন 4বার। তো তুলনামূলকভাবে আওয়ামী লীগ এবং বিএনপিতে তরুণ আইনজীবীদের দ্রুত এমপি নমিনেশন পাওয়াটা অনেক কঠিন, যেটা আমার জন্য জাতীয় পার্টিতে অনেক সহজ ছিল। বড় দুটি দলই পেশাজীবীদের অংশগ্রহণটা পেশাজীবী সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ রাখার একটা প্রবণতা আছে। সংসদে বা ক্যাবিনেটে তাদের নিয়ে যাওয়ার প্রবণতাটা খুব কম ছিল, এখন হয়তো চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে পার্টির শীর্ষ মহলের একটা আশীর্বাদও লাগবে, এবং পার্টির শীর্ষ মহলকেও বুঝতে হবে যে দক্ষ আইনজীবী, বাকপটু আইনজীবী, বাগ্মী আইনজীবী দলে যত বেশি থাকবে, সংসদে যত বেশি থাকবে, তত বেশি দলেরও পারপাসটা সার্ভ হবে। এটাও কিন্তু একটা অ্যাডভোকেসির বিষয়, যে আমরা সংসদে গেলে, আমরা আপনার দলের কেন্দ্রীয় নেতা হলে আপনার দলের অনেক উপকার হবে। কারণ আমার কথা বলার ভঙ্গি আর 10টা পলিটিশিয়ানের মতো হবে না, আমার কোর্টের পারফরমেন্স আর 10টা লোকের মতো হবে না, আমার সংসদের পারফরমেন্স আর 10টা লোকের মতো হবে না। মাঝে মধ্যে অন্য ডিস্ট্রিক্টে মামলা করতে যাওয়া, মাঝে মধ্যে নিজের নির্বাচনী আসনের মামলা করতে ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়া। আমি প্রতিটি ভোটের আগে প্রায়ই যেটা করতাম, যে দুটো ভোটে আমি জিতেছি, ভোটের 1-2 মাস আগে মাঝে মধ্যে আমি ডিস্ট্রিক্ট কোর্টে যেতাম ফ্রি মামলা করতে, গাইবান্ধা ডিস্ট্রিক্ট কোর্টে। এবং তখন পুরো গাইবান্ধা জেলার মধ্যে জেলখানায় ছড়িয়ে যেত যে আমাদের এলাকার একজন নেতা আজকে বিনামূল্যে মামলা করার জন্য ডিস্ট্রিক্ট কোর্টে এসেছে এবং জামিন করিয়ে নিয়ে গেছে। জেলখানার মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে যেত। এটার পলিটিক্যাল বেনিফিট আমি পেতাম, এখনো মাঝে মধ্যে আমি এটা করি। এগুলো পলিটিক্স করলে, পলিটিক্স ইজ এ সিরিয়াস প্রফেশন, আর লয়ারিং অফকোর্স ইজ এ সিরিয়াস প্রফেশন। একটা দিয়ে আরেকটাকে পরিপূরক করে আপনাকে আগাতে হবে। এটা সাংঘর্ষিক না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কোনো অবস্থাতেই সাংঘর্ষিক না। অনেক ক্ষেত্রে আপনি যদি ডাক্তার হন, আই মিন হার্ট সার্জন
অথবা আপনি নিউরো সার্জন, আপনার পক্ষে রাজনীতি করা কঠিন। কারণ আপনি যখন একটা ব্রেন সার্জারি করবেন আপনাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে, আপনার তখন পলিটিক্যাল চিন্তা করার কোনো সুযোগ নাই। এবং আমাদের হাবিবি মিল্লাত ভাই, যিনি এমপি হলেন, মুন্না ভাই সিরাজগঞ্জের এমপি, উনি অত্যন্ত ভালো কার্ডিয়াক সার্জন ছিলেন। উনি যেদিন থেকে রাজনীতি শুরু করেছেন ওদিন থেকে উনি সার্জারি ছেড়ে দিয়েছেন। ওনার পক্ষে সার্জারি এবং রাজনীতি একসাথে করা সম্ভব না, কিন্তু আইনজীবীদের কিন্তু এই দুটো একসাথে করা সম্ভব অনেকাংশে। এবং আপনি দেখেন শেরে বাংলা, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু নিজেও আইনজীবী হতে চেয়েছিলেন, সবাই কিন্তু আইনজীবী ছিলেন, জিন্না, নেহরু, গান্ধী, এভরিবডি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং তারা কিন্তু একটা বৈদেশিক জান্তার বিরুদ্ধে রাজনীতি করেছিলেন, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, কিন্তু আইনজীবী বলেই পেরেছিলেন। নেলসন ম্যান্ডেলা আইনজীবী বলেই পেরেছে, মার্টিন লুথার কিং, তারা আইনজীবী হয়েছেন বলেই কিন্তু এই সাহসটা পেয়েছিলেন, কারণ তারা একটা জুডিশিয়াল সাপোর্ট পেতেন, তারা একটা বারের সাপোর্ট পেতেন, এবং একটা জাস্টিস পারসেপশন তাদের মধ্যে সবসময় থাকতো। তো আমি বলবো অবশ্যই আইনজীবীদের রাজনীতিতে আসা উচিত আরো বেশি। ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছে, আমাদের দর্শকরা হয়তো আপনার কথাগুলো শুনে অনেক উপকৃত হচ্ছে। বেশের শামীম হায়দার পাটোয়ারী, আমি যতটুকু জানি আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার বিচরণ রয়েছে, অনেকগুলো কনফারেন্সে আপনার যাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে এই জায়গাতে যদি আপনাকে যদি একটু জিনিস জিজ্ঞেস করি, যে সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার আমাদের দেশকে এগিয়ে নিচ্ছেন। আমরা স্বাধীনতার 50 বছরে পদার্পণ করব, অনেক জায়গায় আমাদের সমীকরণে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে আমাদের বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত জায়গায় কতটুকু পৌঁছেছে, এবং আপনি মনে করেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আপনারা যান আপনাদের কি কখনো কোনো আফসোসের জায়গা সৃষ্টি হয়? অফকোর্স, যোজন যোজন মাইল দূরে আছি আমরা, এটা স্বীকার করতে হবে। ইউএসএ তে প্রতি 10 লাখ লোকের জন্য বিচারক আছে 107 জন, কানাডাতে প্রতি 10 লাখ লোকের জন্য বিচারক আছে 75 জন, ব্রিটেনে আছে 51 জন, অস্ট্রেলিয়াতে প্রতি 10 লাখ লোকের জন্য 41 জন, ইভেন ভারতেও প্রতি 10 লাখ লোকের জন্য বিচারক আছেন 18 জন, বাংলাদেশে প্রতি 10 লাখ লোকের জন্য মাত্র 10 জন। অথচ আমাদের এখানে রাজনৈতিক মামলা অনেক বেশি, আমাদের এখানে মামলার হার বেশি, ম্যামথ প্রপোর্শন অফ মামলা আমাদের দ্রুত হয়, বিশেষ করে পলিটিক্যাল মামলায় অজ্ঞাতনামা হাজার হাজার আসামি হয়। সব মিলিয়ে আমাদের বিচারক হওয়া উচিত প্রতি 10 লাখে ন্যূনতম 50 জন, সেখানে আছে 10 জন। ন্যূনতম 18,000 বিচারপতি আমাদের প্রয়োজন, ন্যূনতম, সেখানে আছে 1750, তার মধ্যে অ্যাক্টিভ জাজ আছে মাত্র 1500। কিভাবে চলবে জুডিশিয়ারি, কিভাবে আগাবে জুডিশিয়ারি? আমি তো কোনো ওয়ে আউট পাই না। এবং কেন বিচারক দেয়া হচ্ছে না, কোনো যুক্তি নাই। ওরিসাম ট্রেন্ড, অ্যাপেলেট ডিভিশনে প্রতি বিচারক অনুপাতে মামলা আছে 3313টি মামলা, হাইকোর্ট ডিভিশনে একজন বিচারপতি অনুপাতে মামলা আছে 5356টা মামলা, সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে মামলা আছে একজন বিচারক অনুপাতে 1996টি মামলা। এখন ধরে নিন একজন ট্রায়াল জাজ, তার কোর্টে বছরে 2000 মামলা আছে, তার লিস্টে 2000 মামলা আছে, এই 2000 মামলা ডেট দিতে হবে তাকে, অর্থাৎ তার কোর্টে প্রতিদিন 200 থেকে 300টি মামলা গড়ে আসে, বা যদি 100টিও আসে, এই 100টির হাজিরা দিয়ে তার 1 মিনিট করে 100 মিনিট চলে যায়, আনপ্রোডাক্টিভ 100 মিনিট চলে যাচ্ছে। কিন্তু যদি ক্রিমিনাল কোর্ট হয়ে থাকেন তাহলে ক্রিমিনাল কোর্টে হাজির করতে 2 ঘন্টা চলে যাচ্ছে। রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে, বিচারকের মেধা নষ্ট হচ্ছে, আইনজীবীর মেধা নষ্ট হচ্ছে, কিন্তু এটার কোনো প্রতিকার করা হচ্ছে না। কেন করা হচ্ছে না, এটার আমি কোনো জবাব পাই না। আমাদের এক্সট্রিমলি ওভারবার্ডেন জুডিশিয়ারি পৃথিবীর মধ্যে আর কোথাও আছে বলে মনে হয় না। একজন বিচারক খুব চমৎকার মন্তব্য করেছেন, আমি যদি মন্তব্যটা আপনাকে পড়ে শোনাই। উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে পৃথিবীর আর কোনো দেশে এত স্বল্প সংখ্যক জাজ নিয়ে, এত স্বল্প সংখ্যক সক্ষমতা নিয়ে, এত স্বল্প সুবিধা নিয়ে এত বিপুল পরিমাণ মামলা করার নজির পৃথিবীর আর কোথাও নাই। তো সেক্ষেত্রে অবশ্যই যদি জুডিশিয়ারি সূচক করা হয়, আফ্রিকান 2-1টা কান্ট্রি বাদ দিলে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে হবে, কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে আপনি ভীষণ অনেক বড় বড় ভবন করতে পারতেন। বা আমি কালকেও কোর্টে গিয়েছিলাম, ডিস্ট্রিক্ট কোর্টে, গত সপ্তাহে ছোট্ট একটি সাব জাজের কোর্ট, একজন মহিলা জাজ বসে আছেন, তার সামনে অন্তত 100-200 লোক গাদাগাদি করে বসে আছেন, তার কোর্টে মামলা আছে। যদি মামলা থাকে লয়ার যেতে হবে, লয়ারের সাথে একজন ক্লায়েন্ট যেতে পারেন, তার অধিকার আছে। কিন্তু আপনি কোর্টটা দিয়েছেন মাত্র একটা ছোট্ট রুম, কেন আমরা বড় রুম দিতে পারছি না? কোনো জবাব নেই। বাজেট অ্যালোকেশন করতে হবে, এবং বাজেটের থেকে ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের নিজস্ব সেক্রেটারিয়েট করতে হবে। এটা মাজদার হোসেন মামলার ম্যান্ডেট। আমি ব্যারিস্টার আমির ইসলাম স্যারের সাথে শেষের দিকে মাজদার হোসেন মামলায় সংযুক্ত ছিলাম।
সেখানে সুস্পষ্ট বলা ছিল সুপ্রিম কোর্টের নিজস্ব একটা সেক্রেটারিয়েট থাকবে, যারা নিজস্ব বাজেট তৈরি করবে এবং সরকারের কাছে সেই বাজেট চাবে। এবার আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় বাজেট চেয়েছেন মাত্র 1700 কোটি টাকা, প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাজেট চেয়েছে 3600 কোটি টাকা। এখন আমাদের চিফ জাস্টিস যদি কখনো মনে করেন যে দেশে জুডিশিয়ারির জন্য 5000 কোটি টাকার একটা প্রকল্প প্রয়োজন, উনি এটা চেতে পারবেন না, তার কারণ বাজেটই তো পাস হয়নি। বাজেট তো আগেই পাস হয়েছে অনলি 1700 কোটি টাকা। তো সেটার জন্য অবশ্যই একটা আলাদা সেক্রেটারিয়েট, আলাদা সেলফ এক্সিকিউটিং মেশিনারি লাগবে। প্রয়োজনে 2জন চিফ জাস্টিস লাগবে বা 3জন, একজন দেশের চিফ জাস্টিস লর্ড চ্যান্সেলর টাইপ, একজন জুডিশিয়াল চিফ জাস্টিস, আর একজন এক্সিকিউটিভ চিফ জাস্টিস, যিনি এই বাজেট, ফাইন্যান্স, অডিটিং, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো নিয়ে কাজ করবে। তো আমি নিজে জুডিশিয়ারি নিয়ে খুব একটা হতাশ, এবং বিচারকদের কষ্ট দেখলে, শিক্ষানবিশ আইনজীবীদের কষ্ট দেখলে কষ্ট লাগে, বিচারকদের কষ্ট দেখলে অত্যন্ত কষ্ট লাগে। অ্যাসিস্ট্যান্ট জাজ কত কষ্টে বসে আছেন, তার একটা স্টেনো পর্যন্ত দেওয়া হয় না, অথচ ইকুইভ্যালেন্ট অন্য পজিশনে, অন্য ক্যাডারে তাকে অনেক কিছু সুযোগ দেওয়া হচ্ছে। একই রকম হাইকোর্টের জাজ রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, তাদের সাফিসিয়েন্ট সুযোগ সুবিধা নাই, তাদের অ্যাজনেসটাও ছোট, বসার জায়গা আরো ভালো করা উচিত, আরো ভালো করা যেতে পারতো। স্যালারিও কম্পারেটিভলি উপমহাদেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম। এগুলো নিয়ে অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এগুলো নিয়ে এখন চিন্তা করছেন। হয়তোবা উনি আইনমন্ত্রীর সাথে কথা বলে বা আইনমন্ত্রী ওনার সাথে কথা বলে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন করবেন। যদি রাষ্ট্রকে ভালোবাসেন তাহলে জুডিশিয়ারিকে ভালোবাসতে হবে, যদি দেশকে ভালোবাসেন সুশাসনকে ভালোবাসতে হবে। বিশেষ করে দিচ্ছি, সুশাসনকে ভালোবাসলে আপনি জুডিশিয়ারি ছাড়া কখনো সুশাসন করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই জুডিশিয়ারি ডেভেলপ করতে হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমরা একটু ভিন্ন একটা প্রশ্নে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি নিজেও একজন আইনজীবী এবং বর্তমানে সংসদ সদস্য। আমরা এখন আইনজীবীদের অনেকে বলে যে পেশার আইনজীবীদের পড়াশোনা বিভিন্ন বিষয় নিয়ে অনেকে আলোচনা করে। অনেকে বলে থাকেন আইনজীবীরা মাত্রাতিরিক্ত ভাবে রাজনীতির সাথে, পেশাজীবী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, দুটি ছাতায় বিভক্ত হয়ে যাচ্ছেন। আসলে কি আপনি মনে করেন যে আমরা দুটি ছাতায় বিভক্ত, অতি রাজনীতিকরণ আমাদের পেশার উপর চাপ পড়ছে এবং পেশাতে আমরা পিছিয়ে যাচ্ছি, সামগ্রিকভাবে আমাদের বিচার ব্যবস্থার উপর একটা প্রভাব পড়ছে? বিষয়গুলোকে আসলে আপনাদেরকে কিভাবে দেখেন এবং সামগ্রিকভাবে এই বিষয়গুলো থেকে আমাদের উত্তরণের জায়গাটি কি? এই একই সমস্যা প্রেস ক্লাবেরও আছে, প্রেস ক্লাবেরও ছিল। প্রেস ক্লাবও শার্প দুভাগে ভাগ, একটা বাংলাদেশ প্রেস ক্লাব আর একটা আরেক ধরনের আছে, একটা জাতীয়তা বা বিএনপি ডোমিনেটেড, একটা আওয়ামী লীগ ডোমিনেটেড। আমাদের এখানে তো একটা ভোট হয়। আমরা যখন শুনেছিলাম, আমরা যখন আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করলাম, তখন সিনিয়রদের মুখে শুনতাম যে একটা সময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সেক্রেটারি নমিনেশনটা বারের নেতারা দিয়ে দিতেন, দিয়ে পার্টির চিফকে জানাতেন যে আমরা অমুককে সিলেক্ট করেছি। পার্টির চিফ এটাতে কখনো ইন্টারফারেন্স করতেন না। এখন দুটি পার্টিরই নমিনেশনটা পার্টি থেকে আসছে এবং আইনজীবী নেতারা এটা বাস্তবায়ন করছেন। আগে আইনজীবী নেতারাই এটা সিলেক্ট করতেন এবং পার্টিকে জানানো হতো। এইটা একটা ইউটার্ন হয়ে গেছে উল্টো দিকে। দ্বিতীয় যেটি হচ্ছে, দেশের দ্বন্দ্বময় রাজনীতি আইন পেশার মধ্যেও চলে আসে, আইনজীবী নেতাদের মধ্যেও চলে আসে। যেমন একটা সময় ছিল কখনোই দেশে যতই আন্দোলন হোক আইনজীবী নেতাদের অ্যারেস্ট করা হতো না। এখন যেমন আইনজীবী নেতাদের অ্যারেস্ট করা হয় জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে, সব জায়গায়। ফলে স্বাভাবিকভাবেই ওই টেনশনটা এখানে আইন পেশায় চলে আসে। তারপরেও আমি বলবো, শত দ্বিধাবিভক্তির মধ্যেও এখানে কিন্তু একটা সর্বদলীয় কাঠামো আছে, একটা সর্বদলীয় আলোচনার সুযোগ আছে, সর্বদলীয় খেলাধুলা হচ্ছে, সর্বদলীয় মিলাদ হচ্ছে, সর্বদলীয় একটা বিষয় আছে, সর্বদলীয় জানাজা হচ্ছে। কোনো ভালো আইনজীবী মারা গেলে সকল দলেরই আইনজীবী নেতারা কিন্তু শোক প্রস্তাব করে, অথবা সকল দলের আইনজীবী নেতারাই দুঃখ পায়, জানাজায় অংশগ্রহণ করে। জাস্টিসদের ফেলিসিটেশন করার সময় সবাই যাচ্ছে, আবার কোনো কোনো সময় জাস্টিসকে বয়কটও করা হচ্ছে। তো ওগুলো আছে, বাট ওভারঅল আমি মনে করি যতটা দ্বিধাবিভক্ত অতটা না। তবে আইনজীবী নেতাদের এমপি হওয়ার অ্যাসপিরেশনটা এটা থাকা স্বাভাবিক, কিন্তু এটার কারণে পেশার উন্নয়ন এবং আইনজীবীদের স্বার্থ ব্যাহত করা এটা যেন না হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি আইনজীবী নেতা হলে আপনি আইনজীবীদের জন্য ব্যাপক কাজ করার সুযোগ আছে, ব্যাপক সুযোগ সুবিধা করার সুযোগ আছে। আইনজীবীদের ফান্ডের সমস্যা নাই, গভর্নমেন্টের সাথে লবির সমস্যা নাই, গভর্নমেন্ট লেভেলে প্রেশার ক্রিয়েটের সমস্যা নাই। সো এখানেই আপনি অনেক সুযোগ আছে। কিন্তু শুধুমাত্র দলীয় লেজির করে কেউ যদি এমপি বা মন্ত্রী হতে চায়, তাহলে আমি বলবো আইনজীবী নেতা হিসাবে তাকে আইনজীবীরা যে দায়িত্বটা পালন করার জন্য দিয়েছিল সেটা অনেকেই পালন করতে পারবে না বা সম্ভব না। তো সেটা ছাড়া আদারওয়াইজ তো আমি মনে করি খুব বেশি দ্বিধাবিভক্তি এখানে আছে বলে আমার মনে হয় না।
ইদানিং তো দেখছি যে অনেক পেশাভিত্তিক সেমিনারও হচ্ছে, এগুলো আমরা আগে আশা করতাম আরো হতো। কোভিড পিরিয়ডে আইনজীবী নেতারা বা আইনজীবী বা বাইর কাউন্সিল ইয়াং লয়ারদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি মানে খুব লেম্যান হিসেবে বলবো যে সেই সময় যখন ভার্চুয়াল কোর্ট করা হলো, এই ভার্চুয়াল কোর্টের জন্য ট্রেনিং দেওয়া যেত এবং ট্রেনিং এর বিনিময়ে প্রত্যেক শিক্ষানবিশ আইনজীবীকে কিছু অর্থ দেওয়া যেত, কিছু ইনসেন্টিভ দেওয়া যেত, রাষ্ট্রও দিতে পারতো। রাষ্ট্র না দিলে আমাদের অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের যে ফান্ড আছে সেখান থেকে দেওয়া হতো। কিন্তু আমরা দেখেছি এসব বিষয়ে খুব একটা উদ্যোগ নেওয়া হয় নাই, একটা লিডারশিপ ক্রাইসিস এখানে ছিল। বরঞ্চ আমরা দেখেছি আমাদের আইনজীবী নেতারা বিপুল অর্থ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে দিয়েছেন, যেখানে অনেক আইনজীবী প্র্যাকটিক্যালি সেই সময় বাসা ভাড়া দিতে পারছিল না, প্র্যাকটিক্যালি সেই সময় বিপুল পরিমাণ একটা সংকটের মধ্যে সবাই ছিল, অনেক চেম্বার বেতন দিতে পারেনি। তো সেই সব মিলিয়ে একটা স্ট্রাকচারাল প্রবলেম তৈরি হয়েছে। সেখান থেকে আমি মনে করি আইনজীবী নেতাদেরকে আইনজীবী মুখী আরো হতে হবে অবশ্যই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার সাথে আমরা অনেকগুলো কথা যুক্ত করেছি, অনেক কথা আলোচনা হচ্ছে। আপনি একজন আইনজীবী, সংসদ সদস্য, আপনার পরিচয় জায়গা থেকে আপনি যখন আইনজীবী ছিলেন, আপনার যেহেতু আমাদের এটা বিষয়টা হচ্ছে অতীত, বর্তমান এবং প্রাসঙ্গিক ভাবনা, আপনার আইনজীবী হিসেবে আপনার সুখ স্মৃতিতে জানতে চাই, কারণ আপনার বন্ধুরা, আপনার কাছের মানুষগুলো আপনার কথাগুলো শুনবেন। আইনজীবী হিসেবে আপনার সুখ স্মৃতিতে আমরা জানতে চাই, সংসদ সদস্য হিসেবে। জি, আইনজীবী হিসাবে আমার সুখস্মৃতি অনেকগুলোই আছে। তার মধ্যে একটা হচ্ছে আমি যখন প্রথম আমিরুল ইসলাম স্যারের চেম্বারে জয়েন করলাম, অবশ্যই একটা অত্যন্ত লম্বা সময় আমাদের চেম্বারে কাজ করতে হতো। সেই সময় আমরা ব্যারিস্টার সাকিব সিকদার, ব্যারিস্টার মঈন ফিরোজী ভাই সেই সময় জাস্ট কাজ ওখানে ছিলেন, এবং আরো ব্যারিস্টার আসাদ ভাই, ব্যারিস্টার হাসান ভাই, ওনাদের কাছে আমি কিন্তু ড্রাফটিং শিখেছি, ওনাদের কাছে ল শিখেছি। ওনাদের সাথে একটা মধুর সম্পর্ক আমাদের ছিল এবং আমরা প্রচুর গল্প গুজব করতাম, সন্ধ্যায় খেতে যেতাম, বিকালে একটু চা খেতে যেতাম, দুপুরে লাঞ্চ করতাম একসাথে। এটা নিয়ে একটা মধুর অভিজ্ঞতা ছিল কোর্টে যাওয়ার আগেই। কোর্টে যাওয়ার পরে অবশ্যই স্যার তখন টাওয়ারিং লয়ার, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, আমিরুল ইসলাম অলরেডি বিকাম ইনস্টিটিউশন। তো ওনার ফাইলগুলো হ্যান্ডেল করা, ওনার মেধার সাথে হ্যান্ডেল করা, এটা একটা বিগ এক্সপিরিয়েন্স ছিল যে একজন অত্যন্ত সিনিয়র আইনজীবীর সাথে অত্যন্ত জুনিয়র একজন আইনজীবীর উঠা বসা করা, তার মতো করে ড্রাফট করার চেষ্টা করা, তাকে লিগাল সাপোর্ট দেওয়া, এটা এক লাফে আমাদেরকে অনেক ডেভেলপ করতো। দেন কোর্টে গেলে কখনো হিয়ারিং এর সুযোগ পেলে হিয়ারিং করা, এবং এটা আরেকটা অনবদ্য অভিজ্ঞতা ছিল। এবং আমার লাইফে ডক্টর জহির স্যারের বিরুদ্ধে একটা হিয়ারিং করেছিলাম 2007-8 সালে, 9 সালে। সেটা একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। জহির স্যার মারা গেছেন এবং মাহমুদুল ইসলাম স্যারের সাথে একটা হিয়ারিং করতে গিয়ে আমি একটা হিয়ারিং করছিলাম যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে পেনাল স্ট্যাটিউট করা যায় না। তখন জজ সাহেব আমাকে বললেন, আপনি বলছেন এটার কোনো রেফারেন্স দেখান। তো আমি বললাম যে আমি তখন স্বাভাবিক জুনিয়র লয়ার, বলতে পারছিলাম না। আমার হাতে মাহমুদুল ইসলাম স্যারের বইটা ছিলেন, মাহমুদুল ইসলাম স্যার উঠে গিয়ে বইটা হাতে নিলেন। আমি অবাক হয়ে গেলাম যে উনি কি করছেন, আমি মানে ভাবছিলাম। উনি এত মেধাবী ছিলেন, উনি এক্স্যাক্ট ওনার বইয়ের সেম পাতা, সেম নাম্বারটা বের করে উনি আমাকে বললেন যে এটা দেখাও। তো এটা একটা আমার অভিজ্ঞতা ছিল। রুকনুদ্দিন মাহমুদ স্যারের সাথেও মামলা করার অভিজ্ঞতা ছিল একটা নির্বাচনী ট্রাইব্যুনাল নিয়ে। আমার ট্রায়াল অভিজ্ঞতা লাইফে হচ্ছে যে বাংলাদেশের যে কয়েকটি ইলেকশন, এটা আমার সিনিয়রের মামলা, যে কয়েকটি ইলেকশন মামলা হাইকোর্টের ট্রাইব্যুনালে জয়লাভ করেছিল, তার মধ্যে একটা আমার করা, আমার সিনিয়র আর্গুমেন্ট করেছিলেন, ট্রায়ালটা আমি করেছিলাম। তো সেটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল, জেরা করা, চিফ করা, এবং জেরায় আমি সেই সময় যিনি ছিলেন টিওনো, তাকে পর্যবস্তু করে ফেলেছিলাম এবং তার কাছ থেকে অনেক কিছু তথ্য বের করে ফেলেছিলাম। তো সেটা একটা অভিজ্ঞতা আমার ছিল, ব্যাপক অভিজ্ঞতা। পাশাপাশি প্রায়ই আমরা সারা রাত চেম্বার করতাম, প্রায়ই এমন কিছু মামলা আসছে যে সারা রাত ধরে আমাকে স্টাডি করতে হচ্ছে, ড্রাফট করতে হচ্ছে। এটা আমার একটা অনবদ্য অভিজ্ঞতা। তো এইভাবে ড্রাফট করতে করতে একদিন দেখলাম খুব শরীর খারাপ লাগছে। তারপরে আমি প্রেশার মাপালাম, দেখলাম যে প্রেশার অনেক হাই। তখনই আমার হাই প্রেশার ধরা পড়লো। তো এটা সিনিয়রকে বলার পর সিনিয়র খুব কষ্ট পেলেন যে আমার কারণে কি তোমাদের হাই প্রেশার হয়ে যাচ্ছে কিনা। তো যে এরকম একটা অভিজ্ঞতা ছিল। এরকম অসংখ্য সুখ সুখ অভিজ্ঞতা আছে। আমার প্রথম ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়ার অভিজ্ঞতাটা খুব মজার। আমাকে স্যার পাঠালেন একটা ডিস্ট্রিক্ট কোর্টে, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে ছোট্ট একটা ব্যাপারে হিয়ারিং করতে। আমি ইয়াং ব্যারিস্টার, ইয়াং লয়ার, আমি প্রচন্ড উৎসাহের সাথে গিয়ে তীব্র একটা আর্গুমেন্ট করলাম এবং সিনিয়র লয়ার অপোজিশনে ছিলেন, তাকে কোনো স্পেসই দিচ্ছিলাম না। তো ওই সিনিয়র লয়ার পরবর্তীতে আবার খেপে টেপে গেলেন। তো উনি পরে জানলাম উনি আমাদের ঢাকা বারের সবচেয়ে নাম করা ক্রিমিনাল লয়ার সৈয়দ রেজাউর রহমান।
তো স্যারের সাথে তখন বেয়াদবি করা হয়ে গেছিল, তবে স্যার এটাকে অবশ্যই পার্সোনালি নেননি। উনি পরে আমার সাথে যতবার দেখা হয়েছেন উনি খুব স্নেহবৎসল ভাবে কথা বলতেন এবং খুব আদর এখনো করেন। তো আমার মনে পড়ে যে আসলে আমরা যখন ইয়াং লয়ার ছিলাম আমাদের কয়েকটা জিনিস ছিল। এক, আমরা সিনিয়রের ইনস্ট্রাকশনটা কতটা পারফেক্টলি করব এই জন্য জীবনের সর্বোচ্চ এফোর্টটা দিতাম। কোর্টে দাঁড়ালে কত ভালোভাবে বলতে পারবো এটার জন্য আমরা ফুল এফোর্ট দিতাম। আর প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করতাম কমপ্লিটলি। এবং কেস ল বের করা সবচেয়ে বেশি যেটা আমাদের চেম্বারে ছিল, এটা একটা অনবদ্য অভিজ্ঞতা যে এই বিষয়ের উপর একটা কেস ল বের করো। এখন আমরা সকল একাডেমিক বই নিয়ে বসছি, ঘাটছি, নাড়ছি, কেস বের করছি, পরের দিনে অনেকগুলো কেস নিয়ে কোর্টে প্রডিউস করছি, একটা একটা করে কেস প্রডিউস করছি এবং জাজ সাহেব কনভিন্স হচ্ছে। এটা আমাদের খুব ভালো লাগতো। এই অভিজ্ঞতাগুলো অনেক আমাদেরকে নাড়া দেয়। আমাদের নতুন জেনারেশন যারা আসছে তাদের দুঃখের মধ্যে তারা কখনো মাহমুদুল ইসলাম স্যারের হিয়ারিং দেখতে পারবে না, উনি মারা গেছেন। রফিকুল হক স্যারের হিয়ারিং দেখতে পারবে না, উনি মারা গেছেন। ডক্টর জহিরের হিয়ারিং কখনো দেখতে পারবে না, উনি মারা গেছেন। এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে করি একটা, আপনিও একই আমার সমবয়সী বা আমার থেকে একটু সিনিয়রই হবেন, আপনিও পেয়েছেন। এই অভিজ্ঞতাগুলো একটা অনবদ্য অভিজ্ঞতা ছিল। ইউসিবিএল মামলা নিয়ে আমি অবশ্যই মামলায় পার্টি ছিলাম না। একটা শেয়ারের মামলা নিয়ে এক পক্ষে ছিল ডক্টর জহির, আরেক পক্ষে ছিল ব্যারিস্টার ইস্তেক আহমেদ। তো একবার যখন ব্যারিস্টার রকুনুদ্দিন মাহমুদ, তো যেদিন ইশতিয়াক স্যারের হিয়ারিং হতো ওই দিন ওই শেয়ারের দাম বাড়তো, কারণ উনি ওই পক্ষে ছিলেন। আবার পরের দিন যখন রকুনুদ্দিন মাহমুদ হিয়ারিং করতেন আবার শেয়ারের দাম কমে যেত। মানে এটা একটা অদ্ভুত বিষয়। আর আমরা যখন শুরু করেছিলাম 2005-06 সালে, তখন জাতীয় রাজনীতির সাথে সুপ্রিম কোর্টে একটা অঙ্গাঙ্গি রিলেশন ছিল। আমাদের সেই সময়ের অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা আমি বলবো, ইয়াজউদ্দিন সাহেব যখন টেক ওভার করলেন সেটাকে চ্যালেঞ্জ করে একটা রিট করা হয়েছিল, রিট অফ কিও ওয়ারেন্টো। ওই মামলাটায় আমরা কিছুটা অংশগ্রহণ ছিল, আমি তখন এনরোল লয়ার না, তখন আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। তো সেই মামলাটাও বাংলাদেশের কিন্তু একদম জাতীয় ইস্যুর সাথে ইন্ট্রিকেট একটা মামলা, কারণ ওই মামলার রিসেস পিরিয়ডে জজ সাহেবের জুরিসডিকশন চেঞ্জ করে দেওয়া হয়, দেন সুপ্রিম কোর্টে বিশাল একটা হাঙ্গামা আসে, দেন 111 আসে। হ্যাঁ, এবং 111-এর শেষের দিকে আমি একটা পিআইএল করেছিলাম, আমি আমার সিনিয়র করেছিল, আমি সাথে ছিলাম সুলতানা কামালের। সেটা হচ্ছে এই 111-কে চ্যালেঞ্জ করে, সেটাও কিন্তু এবিএম খায়রুল হক একটা রায় দিয়েছিলেন যে 111 বা ওই ধরনের গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব চলে যাবে এবং ডেমোক্রেটিক প্রসেস ব্যাক করতে হবে। এগুলো আমাদের একটা লং অভিজ্ঞতা ছিল। প্রবলেম যেটা ছিল অবশ্যই প্রাথমিক অবস্থায় আর্থিক দৈন্যতা, অবশ্যই এটা একটা বিশাল সমস্যা ছিল, এখনো সমস্যা, তখনও সমস্যা। প্রথম 3 মাস আমরা কোনো স্যালারি পেতাম না ডেফিনেটলি আমাদের চেম্বারে, পরে 10,000 টাকা করে পেতাম, তারপরে আস্তে আস্তে বেড়েছে। আমাদের চেম্বারের একটা ভালো দিক ছিল, প্রচুর ইয়াং লয়ার এখানে কাজ করতে পারত। এখন যেটা আমাদের প্রবলেম হচ্ছে, এই 10-20 জনকে অ্যাকোমোডেট করার মতো খুব কম চেম্বার বাংলাদেশে রয়ে গেছে, বিশেষ করে লিটিগেশন সেক্টরে। এটা একটা বড় সমস্যা তৈরি হচ্ছে, এটারও আমাদের এখন চিন্তা করতে হবে। লয়ারদের অ্যাকোমোডেশন, ইয়াং লয়ারদের অ্যাকোমোডেশন চিন্তা করার সময় চলে আসছে। জি বলুন, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কথাগুলো যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আমি কিন্তু প্রফেশনে আপনার জুনিয়র এবং আমরা এক্স নটোডিমিয়ান, জি, সেখানেও আমি আপনার ও জুনিয়র। আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ, আমি খুব 2-3-4 আচ্ছা, বছরের জুনিয়র। মানে আপনি ঠিক জি এই জায়গায় আমি জি নটিডিমের জি 2003 ব্যাচ। আমি ঠিক আমি আপনাকে আরেকটি জায়গায় এখানে আপনার যে অনুষ্ঠানটি আমরা করছি সেখানে কিন্তু আপনি আমাদের অনেক আইনজীবী বন্ধুরা আছেন, আপনার এলাকারও মানুষজন আছেন। একজন শামীম হায়দারি কিন্তু পাটোয়ারি তার সংসদ সদস্য হিসেবে তার এলাকায় অনেক দায়িত্ব পালন করছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা খবর রাখি আমরা অনেক সময় আপনার বিষয়গুলো আমরা দেখি। আপনার এলাকার উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, কারণ আপনাকে যারা নির্বাচিত করেছেন তারা কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে তাদের সম্পর্কে কিছু শুনতে চায়। আসলে করোনাকালীন সময়ে এই পরিস্থিতিতে তাদের জন্য যদি কারণ না, তারাও আমার কিন্তু আপনার মুখ এলাকার থেকে কিছু শোনার আগ্রহ। জনগণকে তো অবশ্যই বলবো, এবং আমি কালকেই এলাকায় যাব, 16 ডিসেম্বর তাদের সাথে করব। এবং ডিসেম্বরের টোটাল ছুটিটার 7 থেকে 8 দিন আমি বাচ্চা কাচ্চা ওয়াইফ সহ অবশ্যই এলাকায় থাকবো। আমার বাচ্চারাও এলাকায় খুব এনজয় করে। আমরা এবং সামনে অনেকগুলো ভোটও আছে, সেগুলোতে যদিও আমাদের সক্রিয় অংশগ্রহণ করার সুযোগ নেই, তবে প্রার্থী নির্ধারণ বা অন্যান্য কাজগুলো তো আমাদেরকে করতে হয়। এলাকার মানুষের সম্পর্কে আমি বলবো যে অবশ্যই তারা আমাকে তৈরি করেছেন, এবং আমার রাজনীতির পথটা কিন্তু অনেক আঁকাবাঁকা। এবং আমার রাজনীতির পথের একটা অংশ ছিল আমার 13 সালে ভোট করার কথা, কোনো একটা কারণে করা হয় না। 17 সালে ভোট করি, আমি হেরে যাই বা হারিয়ে দেওয়া হয়, হোয়াট এভার।
ওই 8 মাস পরে আবার আমি উপনির্বাচন করি, যেখানে আমি আওয়ামী লীগের একজন প্রার্থীকে হারিয়ে এমপি হই, এবং তার 7 মাস পরে আমি মহাজোটের এমপি হিসাবে আবার এমপি হই। সো 5 বছরে 4টা ভোট করেছি আমি। এটা আমাদের বাংলাদেশে আর কারো এই অভিজ্ঞতা হয়েছে কিনা আমি জানি না। 3টা সক্রিয় ভোট করি, একটাতে আমি শেষ মুহূর্তে অংশগ্রহণ করা হয় না। 3টি ভোটের মধ্যে 2টি ভোটে জয়লাভ করি। স্রোতের বিপরীতে রাজনীতি করেছি বিরোধী দল হিসাবে। জনগণের অকুণ্ঠ ভালোবাসা আমার প্রতি ছিল, আছে হয়তো বা এখন, আমি আশা করব। তবে একথা সত্য, বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চলছে এই অর্থে যে একজন এমপিকে যে বৈধ বরাদ্দ দেওয়া হয়, এই বৈধ বরাদ্দ দিয়ে তিনি কখনোই 8 লক্ষ লোকের সেবা করতে পারবে না। 8 লক্ষ লোকের জন্য যে পরিমাণ কম্বল দরকার, যে পরিমাণ চাল দরকার, যে পরিমাণ ত্রাণ দরকার, যে পরিমাণ কর্মসংস্থান দরকার, যে পরিমাণ রাস্তাঘাট দরকার, যে পরিমাণ হাট বাজারের শেড দরকার, যে পরিমাণ শিক্ষাবৃত্তি প্রয়োজন, যে পরিমাণ চিকিৎসা সেবার জন্য ভাতা দেওয়া প্রয়োজন, এটার তুলনায় আমাদের বরাদ্দটা অত্যন্ত অত্যন্ত অপ্রতুল। স্বাভাবিকভাবেই অপ্রত্যাশা, প্রত্যাশা এবং প্রার্থীর একটা ঘাটতি প্রতিটি নির্বাচনী আসনেই থাকে, হয়তোবা আমার আসনে তৈরি হচ্ছে। আমার নির্বাচনী এলাকার লোকজনকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে 2বার নির্বাচিত করেছেন, আপনারা আমার উপর আস্থা রাখুন। আমি ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় প্রায় 1200 কোটি টাকা বাজারের একটা বিশাল ব্রিজের কাজ সরকার করছে। আমি সংসদে নিয়ে প্রায় 6-7 বার কথা বলেছি, অসংখ্যবার। এবং একটি 600 কোটি টাকার বাঁধ প্রকল্প আমার এলাকায় শুরু হচ্ছে। কিছুদিন আগেই হঠাৎ করে আবার যখন নদী ভাঙলো, আবার 50 কোটি টাকার একটা বাঁধের প্রকল্প আমরা করতে পেরেছি। এগুলো পানি উন্নয়ন বোর্ড করবে, এবং এই কাজগুলো হলে আমরা পাশাপাশি আরো কিছু কাজের উদ্যোগে হাত নিব। আমি কিছু বড় বড় সলিউশনের দিকে যাচ্ছি, অর্থাৎ আমি রোগীর চিকিৎসা না করে রোগের চিকিৎসা করতে যাচ্ছি। সংসদে কথা বলে বড় বড় প্রকল্পগুলো যদি এলাকায় আনতে পারি, তাহলে এই বিগ মানি ইনজেক্ট যখন এলাকায় হবে, বিগ প্রজেক্টগুলো যখন এলাকায় হবে, তখন এলাকার মানুষের কর্মসংস্থান, এলাকার মানুষের সাপ্লাইয়ের কাজ এবং নদী ভাঙ্গন, রাস্তা, ব্রিজের স্থায়ী সমস্যার সমাধান, এগুলো করতে পারলে একটি এলাকার বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। সেই লক্ষ্যে আমি আগাচ্ছি। আমার নির্বাচনী এলাকা অত্যন্ত দরিদ্র এবং অত্যন্ত ব্যাকওয়ার্ড, পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। সেজন্য এখানে চ্যালেঞ্জ বেশি, মানুষের প্রত্যাশাও বেশি, প্রাপ্তির সংখ্যাটাও কম। তবে আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না। আমি এটা বলতে পারি, আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত এমপির বেতন একটি অর্থ আমি নিজের কাছে নেইনি। টোটাল অর্থটাই আমি 2টি অ্যাম্বুলেন্স সার্ভিসে দান করি। এর বাইরেও আমার বাবার রেখে যাওয়া বিভিন্ন আয়ের সোর্স অথবা নিজের আয় থেকেও আমি এলাকায় খরচ করি। আমার বিরুদ্ধে নির্বাচনী এলাকায় দুর্নীতির কোনো অভিযোগ কেউ কখনোই করতে পারবে না, কারণ আমি অতিরিক্ত টাকা আরো বেশি খরচ করি নিজে থেকে, যাতে এলাকার মানুষকে আমি কিছু করতে পারি। তবে তারপরে বলবো যে এই এলাকা অনেক দূর নিয়ে যাওয়ার দায়িত্ব একটি আমার উপর অর্পিত হয়েছে। তো জনগণ যদি সহযোগিতা করে, রাজনৈতিক প্রেক্ষাপট যদি অনুকূলে থাকে, অবশ্যই আরো অনেক উন্নয়ন এলাকার জন্য আমি করব। এখন আমার সামনে লক্ষ্য হচ্ছে 3 থেকে 5,000 ছেলেকে তৈরি করে বিদেশে পাঠানোর জন্য, তাহলে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটিও একটি কাজ আমি ইতিমধ্যে হাতে নিয়েছি। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আপনাকে অনেক লম্বা সময় আমাদেরকে দিয়েছেন, আপনি অনেক কথা বলেছেন। আপনি যে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, সেই বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। আমরা ইতিমধ্যে বলেছি যে তারা আইন অঙ্গনে বিভিন্ন জায়গায় ভালো করছেন। আমি একটি জায়গায় আপনাকে প্রশ্নটা করতে চাই যে আমাদের আসলে এটা আসলে সেই দিকে প্রশ্ন করা হয়ে যাচ্ছে। তবুও আমাদের আইন শিক্ষা ব্যবস্থার অনেকগুলো যে বই রয়েছে বা বিশেষ করে পাঠ্যপুস্তক রয়েছে, সেই জায়গাগুলোতে আসলে কাজ করার যে সুযোগ, বিশেষ করে আপনি সংসদ সদস্য এবং আপনাদের এখন আইন প্রণয়ন এবং আইন প্রণেতা হিসেবে আপনারা ভূমিকা রাখেন। আসলে এই জায়গায় যে একটা আইন শিক্ষা কার্যক্রম এবং আইনের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যে বিভিন্ন অভিন্ন জায়গায় যে একটা ফারাক সৃষ্টি হয়, এই জায়গাগুলোতে আসলে আমাদের কি করা উচিত? কারণ আপনাকে অনেক ছাত্রছাত্রী দেখছেন, তারা আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে চায়। জি, ধন্যবাদ। আপনি হ্যাঁ, যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা কথা বলছেন। থিওরি অ্যান্ড প্র্যাকটিসের অনেক ঘাটতি আছে। আমাদের আইন শিক্ষা কোর্সটা মেবি 5 বছর করা উচিত। তবে সেক্ষেত্রে বার কাউন্সিলকেও বলতে হবে যে 5 বছরের কোর্স করার পরে তাকে আর বার কাউন্সিলে কোনো অনুমোদন নিতে হবে না, সরাসরি এনলিস্টমেন্ট হবে এবং লয়ার হয়ে যাবে। কারণ 5 বছর ল পড়ে আবার যদি 3-4 বছর তাকে বার কাউন্সিল এনরোলমেন্টের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে মেধাবী ছাত্ররা ল পড়তে আগ্রহী হবে না। এই দীর্ঘসূত্রিতার কারণে যে ক্ষতিটি হচ্ছে,
মেধাবী ছাত্ররা এখন আর ল পড়ছে না, মেধাবী আইন ছাত্ররা আর আইনজীবী হচ্ছে না, তারা অন্য পেশায় চলে যাচ্ছে, এনজিওতে চলে যাচ্ছে, পিএইচডিতে চলে যাচ্ছে, টিচিং এ চলে যাচ্ছে, কিন্তু আইনজীবী হচ্ছে না। এটার প্রভাব কিন্তু একসময় বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও হবে। তো আমি যেটা অনুভব করি, একটা সেক্টর গ্রো করছিল এদেশে, প্রায় 50-60টি ইউনিভার্সিটিতে ল পড়ানো হচ্ছিল, অসংখ্য মধ্যম সারির আইনজীবীরা পার্ট টাইম ক্লাস নিতেন, সেখানে বই লিখতেন, ওই বইগুলো ওই ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হতো, বই লেখারও একটা কালচার শুরু হয়েছিল। এবং যে আইনজীবীরা যে বিষয়টি পড়াতেন, যিনি কোম্পানি ল পড়াতেন, তিনি আস্তে আস্তে কোম্পানি ল এক্সপার্ট হয়ে যাচ্ছিলেন, যিনি অ্যাডমিরালটি পড়াতেন আস্তে আস্তে অ্যাডমিরালটি এক্সপার্ট হয়ে যাচ্ছিলেন, যিনি সিপিসি পড়াচ্ছিলেন আস্তে আস্তে সিপিসি এক্সপার্ট হয়ে যাচ্ছিলেন। অন্তত 100 থেকে 200 আইনজীবীর ঢাকা শহরে এই পার্ট টাইম ইনকাম এবং স্কিল ডেভেলপমেন্টের সুযোগটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এখন ছাত্র সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়েছি। আমরা এখন বছরে মাত্র 50-50-100 ছাত্রকে দেওয়া হচ্ছে 2টি ব্যাচ। ফলে স্বাভাবিকভাবেই ফুল টাইম টিচারদেরই আর ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না, পার্ট টাইম তো অলমোস্ট ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু প্র্যাকটিশনাররা যদি ক্লাস না নেয়, তাহলে কিন্তু ছাত্ররা প্র্যাকটিক্যাল নলেজ থেকে বিরত থাকছে, এবং এর মিক্সচারটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে 3 বছরের এলএলবি করানো হয়, বা আমি অবশ্য 2 বছরের এলএলবি করেছি, 3 বছর এলএলবি করানো হয়, তারপরে আপনি ইচ্ছা করলে একাডেমিশিয়ান হতে পারেন এলএলএম এবং পিএইচডি করে, আপনি সলিসিটর হতে পারেন এলপিসি করে, অথবা ব্যারিস্টার হতে পারেন বিপিটিসি করে। ভকেশনাল কোর্সটা তারা আলাদা করে ফেলেছে, কিন্তু ভকেশনাল কোর্স রাখছে। আমাদের এখন 5 বছরের ল যেটা ইন্ডিয়াতে করেছে, যার মধ্যে ড্রাফটিং ইনক্লুড থাকবে, মুটিং ইনক্লুড থাকবে, অ্যাডভোকেসি ইনক্লুড থাকবে, লেজিসলেটিভ ড্রাফটিং ইনক্লুড থাকবে, সবকিছু ইনক্লুড থাকবে। তাহলে ওই 5 বছরের ল কোর্সটি করার পরে ডেফিনেটলি একটা ছাত্র ভকেশনাল, প্র্যাকটিক্যাল, একাডেমিক অ্যান্ড থিওরিটিক্যাল এর একটা জাক্সটাপোজিশন হবে। তখন সে প্রকৃত অর্থে একজন জুরিস্ট, রিয়েল লয়ার হতে পারবে। পাশাপাশি সিনিয়ররাও তখন অনেকটা তৈরি জুনিয়র পাবেন, যারা মোটামুটি ড্রাফট পাচ্ছে, মোটামুটি টাইম নিতে পারছে, মোটামুটি হিয়ারিং করতে পারছে, তখন সেই জুনিয়রের পেমেন্টটাও ভালো হবে। এবং এখানে আরেকটা জিনিস প্রয়োজন, যখনই 1 স্টার 2 স্টার অ্যাপিলেট ডিভিশন এনরোলমেন্ট, হাইকোর্ট এনরোলমেন্ট আমরা দিচ্ছি, তখনই সাথে কন্ডিশন দিয়ে দেওয়া উচিত। যদি হাইকোর্ট এনরোলমেন্ট হবেন, 5 বছর এনরোলমেন্ট হওয়ার পরে আপনার এত ন্যূনতম বেতনে 2 জন জুনিয়রকে অ্যাকোমোডেট করতে হবে। অ্যাপিলেট ডিভিশন হলে আপনাকে 5 জন বা 10 জন জুনিয়র এনরোল করতে হবে। 1 স্টার হলে এতজন, 2 স্টার হলে এতজন। তাহলে যেটা হবে, আইনজীবীদের অ্যাকোমোডেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন যেমন জুনিয়র আইনজীবীদের কত টাকা দেওয়া হবে, এটার কোনো মাপকাঠি নেই। কেউ দিনে 50 টাকা দিচ্ছে, কেউ দিনে 100 টাকা দিচ্ছে, কেউ মাসে 10,000 দিচ্ছে, কেউ 20,000 দিচ্ছে, কিছু কর্পোরেট চেম্বার আমার ধারণা 20,000 থেকে 50,000 টাকা দিচ্ছে। তো এখানে একটা ন্যূনতম স্কেল ঠিক করে দেওয়া উচিত, কারণ প্রত্যেকে একটা সার্টেনটি চাই যে আমি পাস করব, করে আমি 2-3 বছর কিভাবে চলবো। এক্ষেত্রেও একটা লিগাল কোড অফ কন্ডাক্ট, ইংল্যান্ডে যেমন আমি যখন ব্যারিস্টারি করেছি, তখন ন্যূনতম 12,000 পাউন্ড মিনিমাম একজন ব্যারিস্টারকে দিতে হতো, তাকে যদি কোনো চেম্বারে ইনক্লুড করা হতো। এবং অসংখ্য চেম্বার সে সময় বারের ফি ছিল প্রায় 16,000 পাউন্ড। চেম্বারগুলো মেধাবী ছাত্রদেরকে এই বারের ফিটা স্পন্সর করতো, এবং এটা অ্যাসেট ইনভেস্টমেন্ট, কারণ ওই ছেলে গিয়ে আবার তার চেম্বারে ইনভেস্ট করে তার চেম্বারেই ইনকাম বাড়িয়ে দেবে। এইগুলো আমাদের দেশে এই কালচারগুলো নাই, এই কালচারগুলো আস্তে আস্তে করতে হবে। তাতে সিনিয়র আইনজীবীদের সুবিধা হবে, তারা ভালো জুনিয়র পাবে, জুনিয়র আইনজীবীদের সুবিধা হবে, তারা ধাপে ধাপে উঠে যাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা পাবে। কিন্তু বার কাউন্সিলের দীর্ঘসূত্রিতা, একদমই লো পেমেন্ট, বিভিন্ন কারণে প্রাথমিক পর্যায়ে অনেক আইনজীবী ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। এই ডিমোরালাইজড আইনজীবীদেরকে পরবর্তীতে উৎসাহিত করা একটা অত্যন্ত কঠিন বিষয়। আরেকটা আমি আবেদন রেখে শেষ করে ফেলবো, 19 তারিখের পরীক্ষা জানি না কেমন হবে, কি হবে, হবে কিনা, যেহেতু ডেট দেওয়া হয়েছে আমরা ধরে নিতে পারি হবে। যদি পরীক্ষা হয়, ছাত্ররা তাতে অংশগ্রহণ করবে, করা উচিত। তাদেরকে যেন করোনা পিরিয়ডে খুব সহানুভূতির চোখে দেখা হয়। একটা পরীক্ষা দিয়ে একটা আইনজীবীর টোটাল মেধা যাচাই করা সম্ভব না। একজন আইনজীবী প্রতিদিন শেখেন। বিশ্ববিদ্যালয়ের জীবনে যিনি 3rd ক্লাস পেয়েছেন, পরবর্তী জীবনে তিনি সর্বশ্রেষ্ঠ আইনজীবী হয়েছেন, এমনও ভুরি ভুরি নজির আছে। জীবনের প্রথম 5 বছর যে আইনজীবী একদম তলানিতে পড়ে থাকতো, দেখা গেছে একটা পর্যায়ের পরে তিনি অসম্ভব ভালো আইনজীবী হয়েছেন। আমাদের সুপ্রিম কোর্টে এরকম নিদর্শন আছে। এই পরীক্ষাটা যেন ফ্লেক্সিবল করা হয়, ছেলেপেলেদের যেন উৎসাহ দেওয়া হয়, বেশি পাশ করানো হয়। আমি বলবো সবাইকেই পাশ করিয়ে দেওয়া উচিত, যদি এটা আমার বলা উচিত না, আই এম নট ইন দ্যাট পজিশন,
বাট দিলে আসলে দেশের কোনো ক্ষতি হবে না, আইনজীবীদের কোনো ক্ষতি হবে না, আইন পেশার কোনো ক্ষতি হবে না। জি, ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। লয়ার্স টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অন্য কোনো পর্বে আপনাকে সংযুক্ত করার চেষ্টা করব, এবং আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের দর্শকরা শুনেছে, এবং আপনার কথাগুলো শুনে আইনজীবীরা উপকৃত হবেন, এবং আপনার এলাকাবাসী যারা আপনাকে শুনেছেন তারা ভালো লাগার জায়গাটি আরো বেশি বাড়বে। এবং আপনার সাথে যে আলোচনাটি আমাদের ছিল সেই আলোচনার জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই পেশাতে আমাদের ধৈর্য, আমাদের পরিশ্রম এবং সামগ্রিকভাবে এই পেশা যে বিষয়গুলো নিয়ে আপনি তুলে ধরেছেন সেগুলো আসলে কিছু কিছু বিষয় আমাদের ভাববারও বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আমাদের যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা ভাববেন, কারণ আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের ভাবনা জায়গাগুলোতে বিচার বিভাগ এগিয়ে যাক সেই প্রত্যাশা আমাদের থাকে। একজন মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনি একটা আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে অনুপ্রাণিত হবার মতো। আমি আমার জায়গা থেকে অনুপ্রাণিত হচ্ছি, আমি বিশ্বাস করি আমার বন্ধুরা অনুপ্রাণিত হবে, এবং আপনাকে যারা শুনেন তারা আপনাকে অনেক বেশি পছন্দ করেন, এবং আপনার কথাগুলো তারা অনেক ভালোভাবে নিয়েছেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন আলোচনা এখানে শেষ করছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আপনাকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।